আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আওয়ামী লীগের সাথে কেউ আপোষ করতে গেলে তা রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর শেওড়াপাড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবু এবং পুরানা পল্টন থেকে আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই জনাব জুলহাস নাইম বাবুর কাছে। জনাব জুলহাস নাইম বাবু, যেটি জানতে চাই যে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার অনেক সুযোগ থাকার পরও কেন এখনো রাজনীতিতে তাদের নাম বারবার ঘুরে ফিরে আসছে, আপনার কি মনে হয়? আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে দেখুন, আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল, যদিও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এই দলের যুক্ততা আছে, কিন্তু গত 15 বছরে আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলটি একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। এই রাজনৈতিক দলটি একটি লুটেরাদের দলে পরিণত হয়েছে, টাকা পাচারের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সাথে সর্বোপরি এই জুলাই 24-এ এই দলটি একটি খুনে দলে পরিণত হয়েছে এবং বাংলাদেশের প্রায় 1,500 কম বেশি 1,500 মানুষকে হত্যার সাথে সরাসরি এই দলটি যুক্ত। ফলে এই আওয়ামী লীগের দল হিসেবে তাদেরকে একটা বিচারের মুখোমুখি হতেই হবে। বাংলাদেশে যদি তারা রাজনীতি করতে চায়, তারা যদি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চায়, ফিরে আসতে চায়, তাহলে দল হিসেবে তাদেরকে বিচারের মুখোমুখি হয়েই ফেরত আসতে হবে। এর ব্যত্যয় আসলে ঘটানো যাবে না। এখন বাংলাদেশে একটি বড় দল হিসেবে হয়তো তাদের নাম আসতে পারে আলাপ আলোচনার, যেহেতু এই বিচারের কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই, যেহেতু তারা এখন পর্যন্ত বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা সরাসরি এই খুনের সাথে জড়িত ছিল, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা নির্বিঘ্নে দেশ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশে পার হয়ে গেছেন এবং সেখানে তারা আরামায়েশে দিন কাটাচ্ছেন। শুধু তাই নয়, তারা বাংলাদেশের রাজনীতিতে নাক গলাচ্ছেন। এই খুনের সবচেয়ে বড় আসামি, প্রধান হোতা শেখ হাসিনা, তিনি ভারতে বসে থেকে নিরাপদ জায়গাতে তিনি প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছেন। ফলে তাদের নাম প্রাসঙ্গিকভাবে আসছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা আমাদের সচেতন থাকতে হবে এবং এই বিষয়ে অন্তত সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য থাকাটা প্রয়োজন। এটা এবং এটা আছেও বলে আমি মনে করি। জি, আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আবারও আসবো আপনার কাছে। এবার চলে যেতে চাই মোহাম্মদ রাশেদ খানের কাছে। জনাব রাশেদ খান, যে আপনার কাছেও একইভাবে জানতে চাই যে 5ই আগস্টের পর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার কিন্তু অনেক সুযোগ ছিল, এটা থাকার পরও কেন আসলে রাজনীতিতে তাদের নাম বারবার ঘুরে ফিরেই আসছে? ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার মনে হয় যে সরকার যেদিন শপথ নিল, তার শপথ নেওয়ার পরেই প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা, এবং সেক্ষেত্রে সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করতে পারত। কিন্তু সরকার কি করলো? সরকার শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি, তার হাতে শপথ নিল। শেখ হাসিনার যে তৈরি করা সংবিধান, সেই সংবিধান মেনেই শপথ নিল এবং পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সরকার কোনো উপদেষ্টা বা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা বলল যে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের এই সরকার শপথ নেওয়ার 6-7 মাসের মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে কোন ধরনের তোড়জোড় ছিল না। আমরা দলগতভাবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গত 5 ফেব্রুয়ারি 64 জেলার ডিসির মাধ্যমে আমরা স্মারকলিপি দিয়েছিলাম প্রধান উপদেষ্টা বরাবর যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার করতে হবে। এছাড়া 14ই ফেব্রুয়ারি আমরা ঢাকায় সমাবেশ করেছি, আমরা 12ই ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত সমাবেশ করেছি, গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। অর্থাৎ আমাদের দল হিসেবে আমরা সবসময় কিন্তু আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সোচ্চার ছিলাম। সর্বশেষ যেটি হলো যে দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরবর্তীতে আমরা দেখলাম যে এনসিপির একজন নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি যমুনা ঘেরাও করলেন। কিন্তু আমার কথা হলো যে এই সরকার যেদিন শপথ নিল, শপথ নেওয়ার পরে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো না?
দ্বিতীয়ত আমরা দেখেছি যে আইন মন্ত্রণালয় তারা একটি খসড়া বিধান তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধান সেটি কিন্তু তারা ক্যাবিনেটে পেশ করেছিল। সেখানেও কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করার বিধানটি বাদ দেওয়া হয়। অর্থাৎ সরকার ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের জিইয়ে রেখেছিল। পরবর্তীতে আন্দোলনের চাপে তারা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তারা নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এই নিষেধাজ্ঞা আসলে দল হিসেবে আওয়ামী লীগের উপরে খুব বেশি প্রভাব বিস্তার করেছে বলে আমার কাছে মনে হয় না। আজকেও দেখেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করেছে এবং গতকাল তাদের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানের সামনে তারা কিন্তু সমাবেশ করেছে, মিছিল করেছে। গতকালকের ইতিহাসে আওয়ামী লীগ 64 জি, জেলার জনাব বিভিন্ন রাশেদ জায়গায় খান, তারা কিন্তু আবারও আন্দোলন আসবো আপনার কাছে, আবারও চলে যেতে চাই জনাব জুলহাস নাইম বাবুর কাছে। জনাব বাবু, তারেক রহমান সব দলের ঐক্যের ডাক দিয়েছেন, আপনিও কিন্তু জাতীয় ঐক্যের কথাই বললেন একটু আগে। বর্তমান বাস্তবতায় সর্বদলীয় ঐক্য কতটুকু সম্ভব বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, 5ই আগস্টের আগ পর্যন্ত ফ্যাসিবাদ যতদিন পর্যন্ত বাংলাদেশে জেঁকে বসেছিল বাংলাদেশের মানুষের উপরে, ততদিন পর্যন্ত ফ্যাসিবাদকে সরানোর জন্য এক ধরনের একটা ঐক্য তৈরি হয়েছে। এবং ফ্যাসিবাদের বিদায়ের পরে আমরা দেখেছি যে সেই ঐক্যের চাইতে এখানে বিভিন্ন ধরনের বিভাজন বা প্রত্যেকটি দলের নিজস্ব এজেন্ডাগুলি যতটা সামনে এসছে এবং বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মহল, তারা কিন্তু নানানভাবে বিভাজন সৃষ্টি করার জন্য এক ধরনের চেষ্টা আমরা দেখেছি। যেমন ধরুন, এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজারের উপরে হামলা হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, শিরকের নামে গাছ কেটে ফেলা হচ্ছে। এবং আমরা দেখছি যে এই বর্তমান বা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান পুরো রাষ্ট্র ব্যবস্থা এক ধরনের মৃদু প্রশ্রয় অথবা না দেখার ভান করা, এই ধরনের কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা বা গায়ের জোরে কোনো কিছু আদায় করে নেওয়া। আমি পরিষ্কারভাবে মনে করি যে ফ্যাসিবাদকে দমন করতে হলে সেটা ফ্যাসিবাদ দিয়ে সম্ভব না। ফ্যাসিবাদকে দমন করতে হলে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে, যেটা অবশ্যই গণতান্ত্রিক, যেখানে প্রত্যেকটি মানুষের কথা বলার অধিকারকে নিশ্চিত করতে হবে, গণতন্ত্রের জন্য পরিসর তৈরি করতে হবে। সেই জায়গাটার কিন্তু একটি জনাব বাবু, আপনার বক্তব্য স্পষ্ট। আবারও চলে যেতে চাই জনাব রাশেদের কাছে। জনাব রাশেদ, তারেক রহমানের ঐক্যের আহ্বান সম্পর্কে আপনার মতামত জানতে চাইবো। আর আপনারা কি মনে করেন সব বিরোধী দলের ঐক্য এখনো সম্ভব? জি ধন্যবাদ। তারেক রহমান সাহেব যে কথা বলেছেন যে সব রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। দেখেন, অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করেছি যে সরকার এক ধরনের বিভাজন রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করেছে। যখন সরকারের প্রধান থেকে শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টারা একটি দল তৈরি করার ইঙ্গিত দেন এবং নতুন দলকে আসলে শুভকামনা ব্যক্ত করেন, তখন আসলে অন্যান্য দলগুলো ক্ষুব্ধ হয় এবং সেই ক্ষুব্ধতার প্রতিক্রিয়া হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় ঐক্য ভেঙে পড়েছে। আমাদের ভিতরে একদমই আসলে মতের ঐক্য নাই। এখন বিএনপির এক ধরনের চাওয়া, এনসিপির এক ধরনের চাওয়া, গণ অধিকার পরিষদের আরেক ধরনের চাওয়া, গণসংহতি আন্দোলনের এক ধরনের চাওয়া, ইসলামিক দলগুলোর আরেক ধরনের চাওয়া, এই যে চাওয়া পাওয়ার অমিল, এই অবস্থায় আমার মনে হয় আবার নতুন করে ঐক্য ফিরিয়ে আনা আসলে কঠিন। এবং এই যে অনৈক্য সৃষ্টি হয়েছে, বিভাজন সৃষ্টি হয়েছে, এখানে বাবু ভাই যেটি বললেন যে মব জাস্টিস, এখন মব জাস্টিস এটাকে আমি ইনজাস্টিস বলি। বলতে এটা তো চাচ্ছেন যে সরকার লক্ষ্য নির্ধারণে বিরোধী যে দলগুলো রয়েছে তাদের মতপার্থক্য অনেকটা সমস্যাই তৈরি করছে। আবারও যাব জনাব বাবুর কাছে। জনাব বাবু, গণতান্ত্রিক রূপান্তরের কথা আপনি বলছিলেন যে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে, সেজন্য আপনারা কেমন জাতীয় ঐক্য চান? সরকারের দিক থেকে এক ধরনের একটা প্রচেষ্টা আছে, একটি জাতীয় ঐক্য কমিশন করা হয়েছে, তারা 166টি প্রস্তাবনা দিয়েছে। সে বিষয়গুলোতে আমরা মতামত দিয়েছি এবং আরো বিস্তারিতভাবে সেখানে আমাদের লিখে মতামত জানানোর সুযোগ করে দেওয়া হয়েছে, সেখানেও একটা হয়েছে। আমি মনে করি যে যে জাতীয় ঐক্য কমিশন হয়েছে, ঐক্য কমিশনের ভেতর দিয়ে এক ধরনের একটা ঐক্যমত হয়তো আসবে। সরকারের যে সংস্কার কমিশনগুলোর ভেতর দিয়ে এসছে, সেই ঐক্য কমিশনের জায়গাটুকু ধরে অন্তত এই ঐক্যটাকে ধরে রেখে নির্বাচনের ভেতর দিয়ে একটা গণভোট বা আমরা যেটাকে বলছি যে একটা সংস্কার কমিশনের নির্বাচনের ভেতর দিয়ে সেই ঐক্যটাকে, এই ন্যূনতম ঐক্যের জায়গাটাকেও পাকাপোক্ত করতে, যাতে করে ওই ঐক্যের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আরো সামনের দিকে এগোতে পারে।
এছাড়া আসলে যতটুকু অর্জন হয়েছে তাও হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি, ফলে আপনার বক্তব্য। এটাকে টিকিয়ে রাখাটা দরকার। জি, জনাব জুলহাস নাইম বাবু এবং জনাব মোহাম্মদ রাশেদ খান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।